মূল অফিস ফরেন প্রেস সেন্টারের, এবং এই ফরেন প্রেস সেন্টার কিন্তু স্টেট ডিপার্টমেন্টেরই একটি অফিস, কিন্তু তারা অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবে, ন্যাশনাল প্রেস ক্লাবের 8ম তলায়। তারা কিন্তু যে বাংলা পৃথিবীর যে সর্বপ্রথম প্রেস ক্লাব, যেটির আমিও সদস্য, আপনিও সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, সেই প্রেস ক্লাবের 8ম তলায় এই ফরেন প্রেস সেন্টারটি অবস্থিত। এবং এখানে তিনি যুক্তরাষ্ট্রের এখানে এই বিদেশি সংবাদদাতাদের, আন্তর্জাতিক যে সমস্ত আউটলেট আছে তাদেরকে ফোকাস করে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবং এখানে কোনো, এই সংবাদ সম্মেলনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রিড আউট নাই, অর্থাৎ কোনো স্টেটমেন্ট নিয়ে আসেন না তিনি পড়ার জন্য। তিনি সাংবাদিকদের, শুরুই হয় সকলের সাথে মতের আদান প্রদান, বিভিন্ন আপনার লাইনে একটু সমস্যা করছে, অথবা কল আসছে সম্ভবত আপনার। মুশফিক, আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। হ্যালো, জি, আপনি জি জি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি জি, তো যেটি হয়েছে যে প্রথম এই সংবাদ সম্মেলনে প্রত্যেকেরই প্রশ্ন ছিল, এবং বাংলাদেশের অনেকেই মনে করেন যে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রের পার্সপেক্টিভসে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে বা গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশ কিন্তু এটা বলতে দ্বিধা নাই, অনেক পিছনে। আপনি দেখবেন যে আমার বাংলাদেশ যদিও অ্যালফাবেটিক্যালি প্রথম থাকার কথা, কিন্তু দেখবেন আপনি এই ব্রিফিং এর, আপনি পিবিএস, এখানকার যে টেলিভিশন নেটওয়ার্ক, সবগুলি নেটওয়ার্ক, এনসি আপনার ন্যাশনাল, আপনার সিএনএন এবং আদার নেটওয়ার্ক গুলিও এইটা তারা লাইভ ব্রডকাস্ট করে, বাট আপনি পিবিএস এর ভিডিও ক্লিপিংসটি সেখানে দেখিয়েছেন। তো তারা, আমার প্রশ্নটি দেখবেন আপনি 43 বা 48 মিনিট পরে, অর্থাৎ আপনার এখানে যে প্রশ্নগুলো, ইউক্রেন, প্যালেস্টাইন, ইসরায়েল, লেবানন, তারপরে আপনার মেক্সিকো, যে সমস্ত জাপান, চীন, এই সমস্ত বিষয়গুলোর পরে কিন্তু বাংলাদেশের অনেকে মনে করেন যে বাংলাদেশ বোধহয় খুলেই বসে আছে বাংলাদেশ নিয়ে কথা বলবার জন্য, তা কিন্তু নয়। তো সুতরাং তাদের একটা স্ট্র্যাটেজি থাকে, তাদের একটা পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী তারা কথা বলেন। তবে বাংলাদেশ এখন ফোকাস কি কারণে, বাংলাদেশ এই ফোকাসটা হতো না, সেটার মূল কারণটি হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। বাংলাদেশ একটি যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশের অভ্যুদয় ঘটেছিল, যে দেশের মানুষের প্রতি, যে অঞ্চলের মানুষের প্রতি নির্যাতন, নিগৃহণ হচ্ছিল বলেই 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এবং যে দেশের মানুষ গণতন্ত্রের প্রিয়, এট দ্য সেম টাইম একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু তারা মডারেট মুসলিম মেজরিটি হিসেবে দুনিয়া জানে, তারা সেটা প্র্যাকটিস করে। এইরকম একটা দেশে যে গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করা হয়েছে এবং মানবাধিকারকে যে ভুলণ্ঠিত করা হচ্ছে, অর্থাৎ ক্ষমতায় থাকবার জন্য বিরোধী কর্মীদেরকে দিনের আলোতে তারা তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, এটির কারণে আমি ফোকাস, এটি শুধু বলে রাখলাম যে বাংলাদেশ এটি। আরেকটি বিষয়ের কারণে ফোকাস, সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের প্রায় 1 মিলিয়নের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, বাংলাদেশের জনগণের চাপে সরকার বাধ্য হয়েছে, বাংলাদেশ সরকার এদেরকে আশ্রয় দিতে। তো যাই হোক, তখন এইটা আমার জানবার ছিল তার কাছে জেনুইন মিন্স জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন, তার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে এবং অসম্ভব জোরের সঙ্গে তারা ঘোষণা করেছে। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি মন্ত্রী বলা হয় ডোনাল্ড লু, তিনি সফর করবেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। পাশাপাশি মার্কিন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ক্রমাগত সফর করছেন বাংলাদেশে। তো এই সব কিছু মিলিয়ে, সব বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, মুশফিকুল ফজল আনসারী, যিনি জাস্ট নিউজ বিডির সম্পাদক, যিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্ট, যিনি জাতিসংঘের করেসপন্ডেন্ট, এবং রাইট টু ফ্রিডম নামে একটি সংস্থার, একটি মানবাধিকার সংস্থার, ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক। মুশফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ ডক্টর কনক। তো মুশফিক ভাই, পরিস্থিতি বেশ ঘটনা বহুল হয়ে উঠছে ডে বাই ডে, এবং আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ক্রমাগত বাড়ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল যে ব্রিফিং এ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে এই তারা তাদের বক্তব্য দিয়েছে। তো আমরা যদি একটু প্রথমেই এই বক্তব্যটি শুনে আসি, গতকালকে প্রেস ব্রিফিংটা যদি আমরা একটু শুনে আসি। হ্যাঁ, ডেফিনেটলি। Thank you, Ned, for doing this on Bangladesh and what is U.S. policy on Bangladesh. As you are asking for, you are urging for free, fair, and credible election, and call for Bangladesh for respect the fundamental rights for a long time. But the country's scenario is different. They are rather they are not listening. The few days ago, the foreign minister and deputy state minister, they organized an open meeting. They invited all ambassadors, including U.S. ambassador, and they are giving lecture the how U.S. the election process is they are questioning about U.S. election, and they are telling that the human rights abuse is higher than Bangladesh and here, but they are not listening U.S. And we experienced two farcical election, 2014 and 2018, and we saw the strong position on U.S. But still, the regime is in power more than a decades. So, what would be the U.S. role if the country is going like this, and they are not willing to go for any neutral election under a caretaker government? And second question, would you please confirm is Assistant Secretary Donald Rowe visiting Bangladesh, as Bangladesh Foreign Ministry circulated news to the media that he is visiting for the bilateral meeting? Thank you. Thanks very much for your question. So on the elections, Prime Minister Sheikh Hasina has said that she and her government want free and fair parliamentary elections. We welcome those words, but most importantly, we are going to be watching to make sure that those words are ultimately matched with corresponding actions. We look forward to better understanding how the government will work to ensure that these elections are carried out the way they should be. That is, in a manner that is genuine, transparent, and peaceful. The next parliamentary elections are still some time away, but we support constructive actions Bangladesh can take ahead of the polls to carry out a genuine electoral process. We're, of course, concerned every time, anywhere, we hear of violence, of harassment, of intimidation, of politicians, of independent voices, of opposition party members. That, of course, is the case in Bangladesh. When we see it, and when we have seen it in Bangladesh, we've had private conversations with the government to register our concerns. Our ambassador in Bangladesh is doing an extraordinary job, not only representing the United States, but also standing up for the values that are really at the core of our approach to foreign policy, to human rights, to democracy, to a vision that is free and open. And that's something that he will continue to do. তো মুশফিক, আমরা যদি একটু আলোচনা করি, মানে এই নেট প্রাইসের এই বক্তব্য কিন্তু একটু স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরিষ্কার ধারণা রাখে বাংলাদেশ সম্পর্কে এবং এভরিথিং, এবং তিনি বলছেন পিটার হাস সম্পর্কে যেই প্রশংসা করেছেন, মানে তাতে বোঝা যায় যে পিটার হাসের যে কর্মকাণ্ড বাংলাদেশে সেটি সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং যুক্তরাষ্ট্রের নির্দেশনা আছে। তো আপনার কাছ থেকে এই বক্তব্যটা আপনি একটু। জি, আমি সরাসরি তার বক্তব্যে চলে যাই, যেটি গতকালকে যুক্তরাষ্ট্রের, এটা একটা স্পেশাল ব্রিফিং, টাইটেলটি ছিল ফরেন পলিসি, ইউএস ফরেন পলিসির উপর। এটা বছরের শুরুতে, এটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টে সরাসরি ব্রিফিং রুম যেটা, সেটি হয়নি, সেটি স্টেট ডিপার্টমেন্টেরই একটি অনুষঙ্গ, যেটাকে বলা হয় ফরেন প্রেস সেন্টার। আমাদের যেরকম পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেমন বলি ইপি, এক্সটার্নাল পাবলিসিটি উইং, বা বাংলায় যেটাকে বলে বহিঃপ্রচার অনুবিভাগ, ঠিক তেমনি এখানকার ফরেন প্রেস সেন্টার দুটি আছে। আপনিও এটা, নিউ ইয়র্কেও একটা আছে যেটাতে আপনিও অ্যাক্রেডিটেড, এবং ওয়াশিংটনের তাদের মূল অফিস ফরেন প্রেস সেন্টারের। এবং এই ফরেন প্রেস সেন্টার কিন্তু স্টেট ডিপার্টমেন্টেরই একটি অফিস, কিন্তু তারা
অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবে, ন্যাশনাল প্রেস ক্লাবের 8ম তলায় তারা কিন্তু যে বাংলা পৃথিবীর যে সর্বপ্রথম প্রেস ক্লাব, যেটির আমিও সদস্য, আপনিও সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, সেই প্রেস ক্লাবের 8ম তলায় এই ফরেন প্রেস সেন্টারটি অবস্থিত। এবং এখানে তিনি যুক্তরাষ্ট্রের করে এখানে এই বিদেশি সংবাদদাতাদের, আন্তর্জাতিক যে সমস্ত আউটলেট আছে তাদেরকে ফোকাস করে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবং এখানে কোনো, এই সংবাদ সম্মেলনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রিড আউট নাই, অর্থাৎ কোনো স্টেটমেন্ট নিয়ে আসেন না তিনি পড়ার জন্য। তিনি সাংবাদিকদের, শুরুই হয় সকলের সাথে মতের আদান প্রদান, বিভিন্ন আপনার লাইনে একটু সমস্যা করছে, অথবা কল আসছে সম্ভবত আপনার। মুশফিক, আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। হ্যালো, জি, আপনি আপনি জি, জি জি, আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি জি। তো যেটি হয়েছে যে প্রথম এই সংবাদ সম্মেলনে প্রত্যেকেরই প্রশ্ন ছিল, এবং বাংলাদেশের অনেকেই মনে করেন যে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রের পার্সপেক্টিভসে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে বা গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশ কিন্তু এটা বলতে দ্বিধা নাই, অনেক পিছনে। আপনি দেখবেন যে আমার বাংলাদেশ যদিও অ্যালফাবেটিক্যালি প্রথম থাকার কথা, কিন্তু দেখবেন আপনি এই ব্রিফিং এর, আপনি পিবিএস, এখানকার যে টেলিভিশন নেটওয়ার্ক, সবগুলি নেটওয়ার্ক, এনসি আপনার ন্যাশনাল, আপনার সিএনএন এবং আদার নেটওয়ার্ক গুলিও এইটা তারা লাইভ ব্রডকাস্ট করে, বাট আপনি পিবিএস এর ভিডিও ক্লিপিংসটি সেখানে দেখিয়েছেন। তো তারা, আমার প্রশ্নটি দেখবেন আপনি 43 বা 48 মিনিট পরে, অর্থাৎ আপনার এখানে যে প্রশ্নগুলো, ইউক্রেন, প্যালেস্টাইন, ইসরায়েল, লেবানন, তারপরে আপনার মেক্সিকো, যে সমস্ত জাপান, চীন, এই সমস্ত বিষয়গুলোর পরে কিন্তু বাংলাদেশের অনেকে মনে করেন যে বাংলাদেশ বোধহয় খুলেই বসে আছে বাংলাদেশ নিয়ে কথা বলবার জন্য, তা কিন্তু নয়। তো সুতরাং তাদের একটা স্ট্র্যাটেজি থাকে, তাদের একটা পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী তারা কথা বলেন। তবে বাংলাদেশ এখন ফোকাস কি কারণে, বাংলাদেশ এই ফোকাসটা হতো না, সেটার মূল কারণটি হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। বাংলাদেশ একটি যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশের অভ্যুদয় ঘটেছিল, যে দেশের মানুষের প্রতি, যে অঞ্চলের মানুষের প্রতি নির্যাতন, নিগৃহণ হচ্ছিল বলেই 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এবং যে দেশের মানুষ গণতন্ত্রের প্রিয়, এট দ্য সেম টাইম একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু তারা মডারেট মুসলিম মেজরিটি হিসেবে দুনিয়া জানে, তারা সেটা প্র্যাকটিস করে। এইরকম একটা দেশে যে গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করা হয়েছে এবং মানবাধিকারকে যে ভুলণ্ঠিত করা হচ্ছে, অর্থাৎ ক্ষমতায় থাকবার জন্য বিরোধী কর্মীদেরকে দিনের আলোতে তারা তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, এটির কারণে আমি ফোকাস, এটি শুধু বলে রাখলাম যে বাংলাদেশ এটি। আরেকটি বিষয়ের কারণে ফোকাস, সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের প্রায় 1 মিলিয়নের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, বাংলাদেশের জনগণের চাপে সরকার বাধ্য হয়েছে, বাংলাদেশ সরকার এদেরকে আশ্রয় দিতে। তো যাই হোক, তখন এইটা আমার জানবার ছিল তার কাছে যে তোমরা তো, যুক্তরাষ্ট্র তো বলছেই যে, যুক্তরাষ্ট্র সবসময়ই বলে, আপনারা, আমি বলি যে আপনারা সবসময়ই বলছেন যে বাংলাদেশে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান, আপনারা গণতান্ত্রিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হোক, সম্মান জানানো হোক, এটি বলেন। আপনারা বিরোধী নেতা কর্মীদেরকে যাতে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ না করে, নির্যাতন যাতে না করে, সেটি আপনারা বলেন। কিন্তু বাস্তবতা তো ভিন্ন, সরকার তো এগুলি আমলে নিচ্ছে না। সরকার বরং যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, এবং অতি সম্প্রতি যেটি আমি বলেছি যে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর সহ অনেকগুলি দেশের রাষ্ট্রদূতকে তারা মানবাধিকার দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করেছে, ওপেন সেমিনার। এখানে সব দেশের রাষ্ট্রদূতকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জ্ঞান বিতরণ করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে, কিভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়। তারা স্লাইড শো দেখাচ্ছে, কত % মানুষ ভোট দেয়, কিভাবে এখানে ভোট কেনা বেচা হয়, মানে ভুয়া মিথ্যা কথা আর কি।
তারপরে কিভাবে একটা এখানে মানুষের অধিকার, মানবাধিকার লঙ্ঘন নাকি এখানে বাংলাদেশের চেয়েও নাকি বেশি। তো আমার প্রথমত হলো, এগুলো কি তোমরা জানো যে বাংলাদেশ, তোমরা তো বলছো যে বাংলাদেশে যে বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেমন তাদের ক্ষমতাকে, অবৈধ ক্ষমতাকে জায়েজ করার জন্য, এটা আমি এখানে বলছি, তারা কিন্তু এই জিনিসগুলো তারা তুলে ধরছে। তো আমার মূল কথাটা ছিল যে অ্যাম্বাসেডারও সেখানে ছিলেন, এমন না যে এটা গোপন বা কোনো, এবং ইংরেজি ভাষায় তারা এটি বলছে। অনেক সময় তারা বাংলা ভাষায় বলে, বাংলাদেশের মানুষের মনে হয় যে এটা কেউ কেন পৌঁছবে না, কিন্তু এটা ডেলিভারেটলি তারা করেছে। তো এই বিপরীতে আপনারা বলছেন, মানে যুক্তরাষ্ট্র বলছে যে সেখানে নির্বাচন স্বাধীন হবে এবং নিরপেক্ষ হবে। এইটা কিভাবে সম্ভব? আমি তো এখানে কোনো কুল কিনারা দেখতে পাই না, কারণ বিরোধী সকলেই দাবি করছেন, কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বলেই, এই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই, কারণ 2014 এবং 2018 সালে আমরা যে প্রহসনের নির্বাচন দেখেছি, আমরা যে একতরফা নির্বাচন দেখেছি, যেটি আমি আমার প্রশ্নে উল্লেখ করেছি, এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। এই অভিজ্ঞতার মধ্যে আমরা কিভাবে আশা করতে পারি যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন হবে? এবং যুক্তরাষ্ট্রের আসলে রোলটা কি? এই কি কথা বলার মধ্যেই সীমাবদ্ধ? এটা আমার মানে মূল জানবার ছিল। তখন নেট প্রাইস যেটি উত্তরে বলেছেন, যে ভিডিও ক্লিপটি দেখালেন, যে তিনি বলেছেন যে বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনিও বাংলাদেশে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অবাধ নির্বাচন চান, চান বলেছে, বলে নাই যে তিনি নির্বাচন করবেন অথবা তিনি নির্বাচন কন্ডাক্ট করবেন। শেখ হাসিনাও বলেছেন যদি তিনি তাই চান, বলেছে বাট, কিন্তু আপনি সেটাকে গুরুত্ব দেওয়া, যদি তার অবস্থা এই হয় তাহলে আমরা দেখতে হবে যে শেখ হাসিনা যে কথাগুলি বলছেন এবং যে কাজগুলি করছেন তিনি, এই দুইয়ের মধ্যে সমন্বয় আছে কিনা। এবং এটা এই জিনিসগুলি আমরা অবজার্ভ করছি, কারণ শেখ হাসিনার যে কথা এবং কাজের মিল নাই, এটা বাংলাদেশের শেখ হাসিনাও বিশ্বাস করে, সকলেই বিশ্বাস করে যে শেখ হাসিনা যেভাবে উনি অসত্য কথা অবলীলায় বলতে পারেন, এটার জন্য তার এটাও কিন্তু একটা বিশাল যোগ্যতা, যে খুব সুন্দর করে অসত্য কথাটাকে খুব ভালোভাবে চাপিয়ে দেওয়া এবং চোখের চাহনি, মিটি হাসি দিয়ে, এইটিও কিন্তু এক ধরনের যোগ্যতা বটে। তো উনি এই যে বাংলাদেশের মানুষের সঙ্গে, আপনি দেখেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মানে স্পোকস পারসন উনি, নেট প্রাইস, তার একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যিনি ট্রাম্পের উপরে রাগ করে সিআইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে চাকরির থেকে তিনি চলে গিয়েছেন, ওয়াশিংটন পোস্টে যিনি এডিটোরিয়াল লিখেছেন, যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্পোকস পারসন ছিলেন, যিনি উনি প্রেসিডেন্ট ওবামার বিশেষ সহকারী ছিলেন যখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন। সুতরাং সেই লোক, যদিও তিনি তাদের পলিসিকে একো করেন, তার নিজস্ব কোনো বক্তব্যকে তিনি সেখানে চাপিয়ে দেন না। তো আমি তার ব্যাকগ্রাউন্ডটা বলছি। তো তিনি ক্যাটাগরিক্যালি বলছেন যে শেখ হাসিনার কথা এবং কাজের মিল আছে কিনা আমরা এটা দেখতে চাই, কারণ তিনি যে করেসপন্ডেন্স গুলি করছেন, অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে তিনি যেভাবে বিরোধী শুরুর থেকে যদি শুরু করি, বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে, যার গণতন্ত্রের জন্য দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অনেক অবদান রয়েছে, তাকে একটা কল্পিত মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, 2 বছরের সাজা দিয়ে আবার সেটাকে 10 বছরে করা হয়েছে, তাকে বাসার মধ্যে মূল যে প্রতিপক্ষ তাকে করা হয়েছে